প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইয়ের পর্দায় আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। এবং দর্শক, তারকা কথনের আজকের সেটটি যারা আলোকিত করেছেন তারা নিঃসন্দেহে দুজন আলোকিত মানুষ। তারা নিজেদের পথকে আলোকিত করেছেন বাংলা নাট্যাঙ্গনকে, এবং পরবর্তীতে দুজনে একই সাথে মিলিত হয়েছেন একই পথে। আমাদের সকলের প্রিয় সফল তারকা দম্পতি আমাদের সাথে আছেন আজ নাট্যকার এবং লেখক বৃন্দাবন দাস এবং অভিনেত্রী শাহনাজ খুশি। শুভ দুপুর আপনাদের এবং স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ। এবং আজকে বৃন্দাবনদার জন্মদিন, শুরুতেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। জন্মদিনের দিন একটু জানতে চাইবো শুরুতেই, এই যে আমি শুরুতে বললাম যে সফল দুজন মানুষ, আসলে জন্মদিনের দিন এসে বা আজকের দিনে সবার মধ্যে একটা অন্যরকম উপলব্ধির জায়গা থাকে, জীবন নিয়ে অনেক কিছু চিন্তা ভাবনা থাকে। আসলে সফলতার সংজ্ঞা কিংবা আসলে জীবনের যে উপলব্ধিটা, সেই জিনিসটা আসলে কি মনে হয়? উপলব্ধি যে জন্মদিন এই বয়সে এসে আমাদের অনেকটা সিনিয়র সিটিজেনের কোঠায় চলে যাচ্ছি, তো সেখানে এসে আসলে জন্মদিনের খুব ভারী কথা হয়ে যায়, বা অনেকেই বলে হয়তো যে জীবনের শেষের দিকে আরেকটু এগিয়ে যাওয়া। এটাই, আমি মৃত্যু বললাম না কথাটা, যে জীবনের শেষের দিকে এগিয়ে যাওয়া এই। আর এখন তো উচ্ছ্বাস যতটা না, তখন পেছনের দিক তাকাই, পেছনে কি করলাম, এটা এক ধরনের মূল্যায়নের দিন, যে আসলে কিছু করতে পারলাম কিনা। এটাই আমার কাছে, আমি ব্যক্তিগতভাবে এটাই দেখি। খুশি আপার কাছে জানতে চাইবো, আসলে বৃন্দাবন দাকে নিয়ে আজকে কি বলতে চান? কি বলবো, আমি তো থমকে যাই। আমার এবার বিশেষ করে ওর একটা অসুস্থতা গেল এই বছরের শুরুতে। তো আমার এইবারকার জন্মদিনটা এসে আমার সত্যিই খুব আপসেট লাগছে। মাঝে মাঝেই মনে হচ্ছে যে যে কোনো মানুষের যে কোনো সময় আসলে থেমে যাওয়ার সময় চলে আসে। এটাকে অতিক্রম করে সামনে কতটুকু বাড়া যায়, বাড়তে পারি আমরা, এটা নিয়ে আসলে কেউ ভাবি না। নানান ব্যস্ততায় সময় কেটে যায় আমাদের। তো আমার মনে হয় যে ভাবা উচিত। আমি ওকে কাল থেকে অনেকবার স্মরণ করিয়ে দিলাম যে ওকে নিয়ে যখন আমার হাসপাতালের ছুটির দিনগুলা, তখন আমি ভাবিই নাই যে এই দিনের কাছাকাছি এমন একটা স্নিগ্ধ দিন, বাচ্চা কাচ্চা সবাই, বন্ধু বান্ধব, বৃন্দাবনেরকে যারা ভালোবাসে তারা ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এত শুভেচ্ছা জানাচ্ছে, এ দিনটা দেখবো। এটা আমার কাছে বিশাল উৎসব, বিশাল সম্পদ, বিশাল পাওয়া। বাহ, চমৎকার। এই যে কথা শুনছিলাম যখন, তখন বলছিলেন যে জীবনের চ্যালেঞ্জের ব্যাপারটা আসছে বা খারাপ সময়ের ব্যাপারগুলো চলে আসছে। আসলে কেরিয়ারের দিকেও যদি চিন্তা করি, তখন আসলে নিশ্চয়ই অনেক চ্যালেঞ্জ ছিল এত বছরের কেরিয়ারে। সেই চ্যালেঞ্জগুলোকে কিভাবে দেখেছেন এবং সেগুলোকে কাটিয়ে উঠেছিলেন কিভাবে? বৃন্দাবন বলুন। না, আসলে ক্যারিয়ার শব্দটা আমার কাছে, মানে আমি কখনো ভাবিনি যে ক্যারিয়ার। আসলে আমরা কাজ করেছি, কাজটা আসলে এই কাজটাকে ভালো লেগে গেছে, সেই কারণে হয়তো আমার যেটাকে বলে আমার পেশা হিসেবে নিয়ে নেওয়া। আসলে তো এটা পেশা হিসেবে নিতে পারবো আমরা, এরকম স্বপ্নেও ভাবিনি কখনো। আমরা যে জায়গায় জন্ম, বেড়ে ওঠা, যেভাবে আমাদের জীবনযাপন সব মিলে, তো এটা এক ধরনের সৌভাগ্যবান আমি নিজেকে মনে করি এখন এসে, যে এই কাজটাকে পেশা হিসেবে নিতে পেরেছিলাম, ভালো লাগার কাজটাকে, এবং মানুষের ভালোবাসা পেয়েছি। এটা একটা বড় সম্পদ। আমি হয়তো অর্থনৈতিকভাবে অনেকে অনেক টাকা পয়সা ইনকাম করে, মানে বৈধ অবৈধ নানা পথে, কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করা পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ। এবং সেই সম্পদটা অর্জন হয়েছে আমাদের, যতটুকুই হোক, সেটা একটা বিশাল প্রাপ্তি, এবং আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সেই সব মানুষের যারা আমাকে ভালোবাসে, আমাদের ভালোবাসে। একদমই তাই। এই যে দুজনের কাছ থেকেই শুনছিলাম, দুজনেরই নাটকের মানুষ। যখন বৃন্দাবনদা লিখছেন তখন খুশি আপা বসে আছেন বৃন্দাবনদার সাথে, যখন আবার খুশি আপা কাজ করছে নাটকে তখন আবার সেখানে বৃন্দাবনদার উপস্থিতি। দুজনেই যে একে অপরের সাথে এই যে সম্পৃক্ততা, এবং একই পরিবার থেকে কাজ করছেন দুজনেই, তখন আসলে দুজনের মধ্যেই এত হাস্যোজ্জ্বল একটা পরিবার, একটা দম্পতি, এর পেছনের রহস্যটা আসলে কি? একটু দুজনের কেমিস্ট্রিটা জানতে চাই। হাস্যোজ্জ্বল সবাই আসলে পর্দার সামনের জীবনটা এখন আমাদের দেখে, কিন্তু আমাদের শুরু হয়েছিল আসলে মঞ্চের জীবন দিয়ে। আচ্ছা,
আমার আমার শুরু বৃন্দাবনের সাথে আমার একেবারেই মঞ্চ দিয়ে, এবং তখন কেউ জানতোও না কত কঠিন পথ চলা। বৃন্দাবন অফিস থেকে চলে যেত রিহার্সালের জায়গায়, আমি ঘরে থেকে যেতাম রিহার্সালের জায়গায়। দুইজনে একসাথে মঞ্চ নাটকের রিহার্সাল করে হাঁটতে হাঁটতে অনেক দূরের পথ বাসা, হাঁটতে হাঁটতে বাসায় যেতাম। তা শুরুটা তখন থেকে না থাকার কারণে, হ্যাঁ, হাঁটতে হাঁটতে বাসায় যাওয়াটা আসলে প্রেমের কারণে না, রিক্সা ভাড়া না। আচ্ছা, তো তখন থেকে কাজটাকে যেহেতু আমরা চিনি, কাজটাকে যেহেতু আমরা জানি, তো মন খারাপের কোনো কারণ নাই, আসলে কাজটাই ভালোভাবে করতে চেয়েছি। তো সেই যে শুরু, এখন তো বোঝাপড়ার জায়গাটা আরো বেশি সমৃদ্ধ, আরো বেশি। না দেখলেও অনেক কিছু বলে দিতে পারি আমি। শুটিং স্পটে থেকেও ঘরে কি কি করছে এটা বলে দিতে পারি আমি শুটিং স্পটে কি কি করতে পারি এটা বলে দিতে পারবো, কারণ একই তো মানে পথ চলাটা। এটা যদি এমন হতো যে আমরা দুজন ব্যাংকে জব করি, সেটাও তাই হতো। এবং সেটা কিন্তু আমরা বুঝতেও পারছি দুজন চিন্তায়, মননে এবং পোশাকে কতটা যে একই ভাবে না না, আমি একটা কথা বলি, আস্তে আস্তে আমার এই কথাটা খুব মনে হচ্ছিল যখন দুজনের ম্যাচিং হয়ে গেল। আমি মনে মনেই করেছি আমি এসে তোমাদেরকে বলবো যে দীর্ঘদিন সংসার করলে কোনো না কোনো ভাবে জামাই বউয়ের কাপড়ের রং মিল হয়ে যায়। এটা যে প্ল্যান করে কিনা তা না, এখন ওর কাপড় চোপড় আমি কিনি বাচ্চাদের সাথে ম্যাচিং করি। তো ফাইনালি দেখলাম যে আমার কাপড়ের সাথে ম্যাচিং হয়ে গেছে। বাহ, কিন্তু মিল যখন আছে, এবং শুরুতে যখন আমি জিজ্ঞেস করলাম যে হাস্যোজ্জ্বল, সেটা নিয়েও আরেকটু অন্যরকম ভাবে হাসাহাসি হলো। সো মিলের পাশাপাশি অমিলটাও কিন্তু থেকেই যায়। তো অমিলের জায়গাটা একটু জানতে চাই বৃন্দাবন দা, আপনার কাছে শুনি। না, একটা মানুষের সাথে আর একটা মানুষের কখনোই মিল 100% মিল হবে না, এটা খুব স্বাভাবিক। এবং ওই মিল হওয়াটাই আসলে অস্বাভাবিক। মানে পাগল ছাড়া আসলে একসাথে মানে 100% মিল হওয়ার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটা মানুষের সত্তা, নিজস্ব সত্তা আলাদা, এবং সেটা হওয়াই স্বাভাবিক, হওয়া উচিত। এবং এখন যারা ভান করে যে আমরা একদম 100% খাঁটি একা, এটা আমি মনে করি এটা একটা ফেক। তো এটা দ্বন্দ্ব হবে, ওর ভাবনা, ওর পার্সোনালিটি, এবং সেটা রেসপেক্ট করি আমি, যে সে একটা আলাদা মানুষ, আলাদা পার্সোনালিটি। সে হ্যাঁ, যদি মনে করছে আমার স্ত্রী, আমি স্বামী, ওই ভাবটা কখনো আমার ভেতরে আসেনি। সেটা সচেতনভাবে অ্যাভয়েড করার চেষ্টা করেছি প্রথমে, এটা আমার চর্চা ছিল, আর এখন তো এটা অটোই হয়ে গেছে। তো সেটি হয়তো মূল, যে প্রত্যেকটা মানুষের ভাবনাকে, প্রত্যেকটা মানুষের স্বকীয়তাকে রেসপেক্ট করা। আমি যদি তার সাথে শতভাগ, বা আমি যদি একদমই মানে একমত নাও হই, তারপরেও সেটাকে রেসপেক্ট করা। সেটা শুধুমাত্র আমি খুশির ক্ষেত্রে বলি না, আমি এখন যে আমাদের সন্তানরা বড় হয়ে গেছে, তাদের মানে ব্যাপারটাকে আমরা অনেক সময় চাপিয়ে দেওয়ার চেষ্টা করি এবং একটা কন্ট্রোল করি, শাসন করি, কিন্তু এন্ড অফ দ্য ডে আসলে তো রেসপেক্ট করা উচিত, তাহলে ঝামেলাটা হয় না। বাহ, চমৎকার বলে। নিজে সন্তানের কথা আসলো, দুই ছেলের কাছে প্রিয় আসলে কে, বাবা নাকি মা? তাদের কাছে জিজ্ঞেস করলে আমার তো মনে হয় ওর বাবাই প্রিয়। তাই? কারণ এটা আমি বুঝতে পারি কখন, যে ওর বাবা আমার সাথে দেখা গেল কোনো কারণে হয়তো তর্ক করছে, মানে এক ধরনের একটু মিসবিহেভ ও শো অফ করছে, তারা কিছু বলে না, কিন্তু ওর বাবাকে আমি মিনিমাম একটু জোরে কথা বলেছি, সাথে সাথে এসে দাঁড়াবে তারা। তখন আমি বুঝি যে তার প্রতি প্রীতিটা তাদের বেশি, অথবা দুর্বল মনে করে বাবাকে। ওইটাই যেটাই হোক, শারীরিক ভাবে ওটার কারণে, অথবা কণ্ঠে হোক, দুর্বল মনে করে বাবাকেই তারা বেশি সাপোর্ট করে। কিন্তু মায়ের প্রতি তাদের বেশি এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। আসলে পুত্র সন্তানদের আলটিমেটলি মায়ের কাছেই তাদের বেশি, মা বেশি তাদের হয়, এবং এটা তো প্রকৃতিগতভাবেই হয়তো, যেহেতু আমার কন্যা সন্তান নাই, সে কারণে মা বলছে বাবা বেশি প্রিয়, বাবা বলছে মায়ের দিকেই মনে হয় টানটা বেশি। নিশ্চয়ই তারা স্ক্রিনেও আমাদেরকে দেখছেন এখন, পরবর্তী শোতে আমরা জেনে নিব আপনাদের কাছ থেকে আসলে মায়ের প্রতি তাদের বেশি নির্ভরতা এবং আস্থা বেশি, এবং জানে যে আমাকে বলে কোনো লাভ নেই, হয়তো অনেক কিছু আমি পারবো না, মা সেটা পারবে, সেই কারণেই হয়তো মায়ের প্রতি। আর ছেলেদের তো মায়ের প্রতি বেশি মানে ভালোবাসা থাকবে, সেটি স্বাভাবিক, এটা প্রকৃতিগতভাবেই। মেয়েরা যেমন বাবাকে বেশি প্রেফার করে, বাবাকে বেশি কেয়ার করে, এটা আমার মনে হয় এটা নেচারগত কারণ। সায়েন্সের বাইরেও আমার মনে হয় যে ওরা একেবারে নির্দ্বিধায় চোখ বন্ধ করে ভরসা করতে পারে আমার উপরে। মানে ওদের সে খাবার দাবার, পোশাক আশাক,
কোনো উৎসব, বন্ধুবান্ধব, শুটিং, এভরিথিং ও জানে যে মাকে যদি শুধু প্রকাশ করতে পারি আমার এই প্রবলেমটা, মা একেবারে সিদ্ধ হস্তে এটা সমাধান করেন। এটা একটা অন্ধ ভরসা আছে আমার। মায়ের কথায় আসছিলাম, এবং বৃন্দাবন দা, আজ আপনার জন্মদিন, এই দিনে আপনি আপনার মাকে নিয়ে কি বলতে চান? না, এখন তো ওই যেটা বললাম যে আমাদের তো জীবনটা এমন জায়গা থেকে শুরু এবং এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দিনগুলো আগাইছে। জন্মদিন এগুলো খুব একটা কখনোই মানে মাথায় আসেনি, এবং যেহেতু আমি একমাত্র পুত্র সন্তান ছিলাম, সেই কারণে আমার জন্মদিনটা মা পালন করতো, সেটা জন্মদিনে না, অদ্ভুতভাবে। এটা আমি অনেক জায়গায় বলেছি যে আমার জন্ম হচ্ছে অগ্রহায়ণ মাসে। আচ্ছা। মানে বাংলার, ইংলিশ জানতাম না তখন যে কোন মাসে, তারাও জানতো না। আমি বলছি একদম 71-এর আগের কথা বলছি, একদম শৈশবে। তখন আমার মা হচ্ছে কি বৃহস্পতিবারে আমার জন্মদিন ছিল, অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবারে, একদিন বৃহস্পতিবারে সে আমার জন্মদিন পালন করত। মানে সন্ধ্যার দিকে হয়তো দেখা যাচ্ছে যে উনি পায়েস রান্না করতেন, করে পুরা একটা থালা ভর্তি করে দিয়ে একটা আমাকে পায়েস খাওয়াতো। এই হচ্ছে জন্মদিনের উদযাপন ছিল। সেটা অনেক পরে আমি অনেক বড় হওয়ার পরেও চেষ্টা করেছে। দেখা যাচ্ছে আমি হয়তো সেদিন নাই বাড়িতে, আমি ফুটবল খেলতাম, হয়তো খেলতে চলে গেছি কোথাও, খ্যাপ খেলা বলে, সেখানে চলে গেছি, সেই বৃহস্পতিবার হয়তো চলেই গেছে অগ্রহায়ণ মাসে। তো সেইগুলো ওই সময় খুব গ্রাহ্য করতাম না, বা মানে, কিন্তু এখন মিস করি। এখন মনে হয় যেন ওই উদযাপনটাই বেশি ভালো ছিল। বাহ বাহ, খুশি আপা, আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে জীবন নিয়ে আমরা মাকে নিয়ে কথা বললাম, সন্তানদের নিয়ে কথা বললেন আপনারা, আসলে আমাদের তো পারিবারিক যে একটা জীবনের অন্যরকম আবহ, অন্যরকম পরিবারের প্রতি ভালোবাসা এবং সব কিছু, এই জায়গাটাই আসলে আমাদের জীবনের অনেকটা অংশ জুড়ে আছে, এবং আমাদের জীবনের সুখ, আনন্দ সব কিছু অনেকটাই পরিবারের উপরে নির্ভর করে। তো সব কিছু মিলিয়ে আপনার কাছে যদি জানতে চাই, আসলে জীবনের সুখের উৎস বা সুখটা আসলে কি আপনার কাছে? আমার তো মনে হয় যে সুখ এবং সমস্যা দুটাই প্রতিদিনই তৈরি হয়, প্রতিদিনই এটা সমাধান হয়। এটা কিন্তু এমন না যে আমি আসলে এখান থেকে গাবতলী পর্যন্ত যাব, তারপরে সমস্যা শেষ, সুখের শুরু। আমার প্রতিদিন সকালে উঠে মনে হয় সমস্যা, এবং সেটা যখন দিন শেষে সমাধান করতে পারি ভীষণ সুখ লাগে। সুতরাং আমার কাছে সত্যই প্রত্যেকটা দিনই যুদ্ধের, প্রত্যেকটা দিনই আনন্দের। আর যদি সেই দিনের সমস্যাটার সমাধান করতে না পারি, ওই যে আমি বললাম যে ওকে নিয়ে যখন আমি হাসপাতালে রিপোর্ট হাতে দৌড়েছি, মানে এটা হচ্ছে এন্ডলেস দুঃখের দিন ছিল। সবারই থাকে, প্রত্যেকটা মানুষেরই তাই। আমরা হয় কি হতাশ হয়ে ছেড়ে দিই, এবং নিজের স্ট্রাগলের জায়গাটাকে বাদ দিয়ে অন্যকে দেখে মনে করি তার জীবনটা অনেক সুখের। তা না, প্রত্যেকটা মানুষের জীবনই শুরু হয় মানে সকাল থেকে শুরু করে রাত, অনেকবার দুঃখ আসে, অনেকবার সুখ আসে। তোমাকে আমি ভেবে বলছি, তো এটা আমার খুব জীবনবোধের দর্শন, আমার নিজস্ব। আমার মনে হয় যে প্রতিদিনই দুঃখের। আমি এটা ভাবতেই চাই না। আমি একটা দিনকে কেন্দ্র করে অনেক আয়োজন করি, হয়তো বাচ্চাদের বৃন্দাবনের, আমার কোনো একটা দিনকে কেন্দ্র করে এত অনাকাঙ্ক্ষিতভাবে কিছু কিছু খারাপ বিষয় তৈরি হয়ে যায়, নিজেরাই সৃষ্টি করে ফেলি, সে দিনটাই মাটি হয়ে যায়। তা আসলে খুব লম্বা কোনো প্রসেস না, সুখ এবং দুঃখ খুবই লম্বা কোনো প্রসেস না। এটা আমাদের তো দুঃখ তো থাকেই, সেগুলোকে একটু আয়ত্তে নিয়ে আসা, একটু সুখের পাশাপাশি চলা, আমি আসলে খুব গভীর করে কখনোই এগুলো ভাবি নাই। ভাবলে এত কথা আসতে পারতাম না। একেবারেই একা। মানে ওই যে বলে না ব্লাড কানেকশনের লোকের উপরে মানুষের কিন্তু একটা অন্ধ ভরসা। আমার তো ভাই আছে, আমার তো বোন আছে, আমার তো মা আছে, আমার তো বাবা আছে, অথচ আমার এলাকারই ছিল না। আমি দীর্ঘদিন একাই থেকেছি। আমি এটা সমাধানও করতে যাইনি। আমার মনে হয়েছে যে আমি জোর করে কাউকে কোনো কিছু বুঝাতে পারবো না, তারা যখন বুঝে আমার পাশে আসবে তখনই। কিন্তু সেই অবস্থাতেও আমার কখনো মনে হয়নি যে আমি সব কিছু ছেড়ে দূরে চলে যাই, এটা মনে হয়নি। আমার মনে হয়েছে না, এটাই আমার জীবন, এটাকেই আমার সমাধান করতে হবে, আমার নিজেরই সমাধান করতে হবে। বাহ, আমরা অনেক ভারী একটু দুঃখ কথা শুনছিলাম খুশি আপুর কাছে। আমি দাদার কাছে একটু জানতে চাইবো যে খুশি আসলে খুশি হয় কোন কোন জিনিসগুলোতে? না, এটা খুব কঠিন প্রশ্ন। আমি কখনো এটাই আমার অভিযোগ, আমার প্রতি একটা বড় অভিযোগ এদেরকে। আমি অনেক কিছু আসলে মানে ভাবি না মানে ভাবার
এটা একটা হয়তো আমার সহজাত যে আমি আসলে পরে মনে হয় যে আসলে এই কাজটা তো করলে ভালোই হতো। ছোট্ট একটা বিষয়ে হয়তো অন্যরকম হতে পারে পরিবেশ বাড়ির, যেমন হয়তো ওর জন্মদিনে আমি কিছুই করি নাই, আচ্ছা মানে আমি হয়তো একটা অলসতা না এটা কি ধরনের যে, কিন্তু পরে মনে হয়েছে আচ্ছা এটা তো একটা ছোট কিছু একটা করলেও তো হইতো। মানে এই যে বিষয়গুলা প্রতি বছর কি এরকমই মনে হয়? আমি এইরকমই, আমি খুবই মানে কি দায়িত্বহীন একটা মানুষ সত্যিকার অর্থে। আমি স্ক্রিপ্টটা সঠিক সময় ডিরেক্টরের দেওয়া ছাড়া আর কোনো দায়িত্ব বোধহয় আমি জীবনে সঠিকভাবে পালন করতে পারি না। মানে স্ক্রিপ্টটা আমি ঠিকঠাক টাইমে দেই, কখনো ফেল করি না এই ছাড়া। এবং ওই দায়িত্বটা ঠিক করতে গিয়ে আমি আসলে ব্যক্তি জীবনের পারিবারিক জীবনের কোনো একদম এই বিষয়ে আপনি কি বলবেন? দায়িত্বহীন একটা মানুষ। আমি ক্ষমা করতে করতে মোটামুটি ঈশ্বরের কাছাকাছি চলে গেছি। ইদানিং মাঝে মাঝে বয়সটার কথা মনে হলে পরে খুব রাগ হয়, খুব কান্না, সেটা তাকে বলার চেয়ে কান্নাই করি বেশি। কিন্তু আমি ওকে বুঝি, আপাদমস্তক বুঝি। তবে কথা এটাই সত্য, আমি ওকে ইদানিং যে কথাটা বলি, আমি বলেছি দেখো তুমি আর ছোট ছোট এই কন্ট্রিবিউশনগুলা, অ্যাটেনশনগুলা শুধু আমাদের আনন্দ দেয় না, তোমাকেও আনন্দ দিতে পারে, এটাই তুমি ভাবো নাই কোনোদিন। তোমার যে ছোট ছোট মানে এরকম যে ঠিক আছে লন্ড্রির ব্যাগটাতে কাপড়টা গুছিয়ে রেখেছি, তুমি নিচে নামার সময় যদি তুমি দেখে নি যে লন্ড্রিতে দিয়ে আসো অথবা নিয়ে আসো, এই কন্ট্রিবিউশনটা তোমাকেও একটু অন্যরকম ভাবনার জায়গা তৈরি করে দেবে। এটা আমার মনে হয় যে ও সব সময় আমি দায়িত্ব পালন করি বলে এক ধরনের অলসতাও অসারতাও কাজ করে ওর ভিতরে। ইদানিং আমার এটা তাই মনে হয়, কারণ আগে এমন ছিল না, এখন আরো বেশি। না আসলে ব্যাপার কি, নিজের প্রতি কনফিডেন্ট না থাকলে যা হয় যে আমি একটা কাজ করব, এটার একটা এই যে আমি বললাম না যে সিনিয়র সিটিজেন কোটায় চলে গেছি, এগুলো সুযোগ সুবিধা নেই। তুমি যতই সিনিয়র সিটিজেন বলো, তোমাকে দেখলে কথা কেউ এই গল্পের সাথে তুমি যাও না। এবং অফিসে ঢোকার সময় আমরা সেটা দেখলাম, এক ধরনের আসলে কনফিডেন্ট নাই নিজের প্রতি। সেটার কারণ হচ্ছে কি, আমাদের শৈশব থেকে বেড়ে ওঠাটাই এমন একটা সময়ের মধ্যে দিয়ে আসছি, আমাদের শৈশব থেকে মেরুদণ্ডহীনতাটা। এবং যেমন আমার খুব শৈশবে যখন তখন 71 আমাদের একদম উদ্বাস্ত হয়ে 9 মাস মানে ইয়েতে থাকতে হয়েছে, শরণার্থী হয়ে। এখন যখন রোহিঙ্গাদের কথা চিন্তা করি, এটা আমি কল্পনা করি একই রকম। তো ওই যে মানে মেরুদণ্ডহীনতা, অন্যের প্রতি নির্ভরতা, আমার মনে হয় যে বেসিক সূত্রটা ওই জায়গা আমার মেরুদণ্ড। কোন কনফিডেন্ট নিয়ে যে আমি কোনো কিছু দাবি করব, কিছু করব, ওইটা আমার জীবনে হয় নাই আসলে। বেসিক জায়গা ওইটা। এবং সেই কারণে আমি এই যে অনেক ইয়ে আছে যে আমি হয়তো হাঁটতে যাই বিকেলে রমনায়, ফেরার পথে আমার পকেটে টাকাও থাকে, হয়তো অনেক বেশি না হলেও কিছু টাকা থাকে, আমি কিন্তু কোনো দিন বাসার জন্য কিছু কিনে নিয়ে বাসায় ঢুকি নেই। এবং এটা নিয়ে কিন্তু বহুদিনও, কিন্তু আমার মনে হয়েছে আসলে আমার কনফিডেন্টটা কেন যে আমি কি নিয়ে যাব, দেখা যায় এটা ঠিক হয় নাই প্রপারলি। হয়তো আমি একটা ফল নিলাম বা একটা কলা কিনলাম, ওইটা হয়তো প্রপারলি আমি, কারণ আমি দোকানদার যা দেয় সেটাই নিয়ে যাই, আমি বলতেও পারি না যে ভাই এটা ভালো না খারাপ, এটা না ওইটা দাও, কারণ আমি ওটাও চিনি না যে কোনটা ভালো। ব্যাপারটা অনেকটা এইটা। অনেক ক্ষেত্রে আমি নিজেকে অ্যানালিসিস করলাম আজকে সকালে আমি এটা চিন্তা করলাম যে আসলে এইটা বোধহয় এইটাই হচ্ছে আসল রোগ আমার, যে কনফিডেন্সের অভাব এবং মেরুদণ্ডহীনতা। সেই কারণে আমার যে প্রাপ্য আমার প্রফেশনাল লাইফে, সেটাও আমার অনেকে ঠকায়। আমার যেটা প্রাপ্য সম্মান এবং সম্মানী, এটা আমি আদায় করতে পারিনি, কখনো নিতে পারিনি। এই কনফিডেন্টের অভাবে আমাকে ঠকাইতে পারে মানুষ খুব আরামসে। এবং আমি যে সত্য কথাটা বলবো তাকে, সেটা বলতে পারি নাই কখনো, এবং নাও বলতে পারি না কাউকে। এবং আমরা আপনি কথা বলার সময় যেটি দেখলাম এখন, এই যে আপনি বলছেন এবং আপনার যে কনফিডেন্টের জায়গাটা, সে সময়টাও খুশিতে যেভাবে আপনাকে মানে আপনার হাতটা ধরলো, আপনাকে একটা সাহসের একটা নির্ভরতার জায়গা দিল, সেখান থেকেও আসলে আমরা বুঝতে পারি যে আসলে দুজনের মধ্যে যে একটা ডিপেন্ডেন্সি বা একটা বন্ধুত্ব কতটা। না আমার প্রতি ডিপেন্ডেন্সি তার করে নাই কখন, এবং বলছি ভাই আমার ডিপেন্ড করে কোনো লাভে, আমি একটাই যে তুমি যেটা বলবা আমি হ্যাঁ সেটা আছি, তোমার সাথে আছি। কিন্তু আমি উদ্যোগ নিয়ে আমি ফ্যামিলিতেও কিছু করতে পারি নাই আজ পর্যন্ত, 30 বছর কখনো করতে পারি নাই, এবং সত্যি এটা আমার পক্ষে সম্ভব হয় নাই। আমি বাসা ঠিক করতাম খালি, এইটা একটা যে আমি আমার যখন বাসায় দেখতে যেতাম, আমি মোটামুটি ঠিকঠাক দেখতে পারতাম যে বাসা, এবং তার সে অপছন্দ করতো না আমার প্রতি। তার এই কনফিডেন্টটা ছিল যে একটা বাসা খুঁজে দেখা, আর হচ্ছে মশারি টাঙানো। বাজার করার ক্ষেত্রে আসলে কি হয়? কোনদিনই করে নাই সে, আমি করি।
আচ্ছা করা হয় না। ওই যে বললাম যে আমি তো না, একদিন আমার ভাই একটা কথা বলে, থাক এত ব্যাখ্যা দেওয়ার তোমার দরকার নেই। আমার ভাই একটা কথা বলে যে শোন, এটা ওর একটা চাতুরি, বুঝতে পারছো, ও পারে না এটা বলে বলে তোর কাছে এমন একটা স্যালেন্ডার করে যা তোর যাইতে না হয়। তো এই বাজার করাটা তো সুখের হয় না আসলে, বাজার করাটা তো খুবই একটা কষ্টকর ব্যাপার, বাজার করাটা একটা শিল্প, বা ভীষণ যারা করে কষ্টকর ব্যাপার। আমি আর আরো কোনোদিনই একটা যেটা করিনি। জিনিস যে মাথার ভিতরে ওইটা রাখা, যে আপাদমস্তক সংসারে কোথায় 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 ফাঁকা হয়ে গেল সেটা রিফিল করা, এটা খুবই যন্ত্রণার। আমি ওকে বলি যে দেখো, আমি ঘরে, যে কোনো ঘরে আমি অনেক কাজ করতে পারবো, শুধু আমার মাথায় থেকে প্ল্যানিং এর লিস্টটা সরায় দাও। এটা খুবই বেদনার, এটা খুব কষ্টের, আর দীর্ঘদিন যদি ক্যারি করতে হয় সেটা তো আরো কষ্টের। আর দাদার কাছ থেকে আমরা শুনলাম কনফিডেন্সের জায়গাটা দাদার আসলে স্ক্রিপ্ট জমা দেওয়ার ক্ষেত্রে প্রডিউসারের কাছে। তো যখন আপনার স্ক্রিপ্টে আপা কাজ করছেন এবং আপনি সেখানে বসে দেখছেন, তখন আসলে সেই জায়গাটা কীরকম থাকে, বা আপনি যেভাবে লিখছেন আপা কতটুকু আসলে ফুটিয়ে তুলতে পারে সেই চরিত্র? শুটিংয়ে তো কখনো আমি থাকি না, সেটা কাস্টিংয়েও আমার কোনো ইনফ্লুয়েন্স থাকে নাই কখনো, এটা পরিচালকরাই। আমার বড় জোর জুনিয়র যারা, সিনিয়র যারা, লাভলু ভাই টালু ভাই কখনো হয়তো কাস্টিং করে বলতো যে এটা অমকরে নিলাম, ঠিক আছে, আর জুনিয়ররা হয়তো বলে যে এটা কাকে নিতে পারি, এতটুকু। এবং আমি 100% পরিচালকদের স্বাধীনতা বিশ্বাস করি। কিন্তু যখন করে ওরা, বিশেষ করে ও আরও দু একজন, মোশাররফ, চঞ্চল, এরা যখন আমার কাজ করে, আকম হাসান, এরা যখন কাজ করে, এবং আমার সত্যি বলতে দ্বিধা নাই যে ওরা আমার যে ক্যারেক্টার, আমার লেখাকে ওরা আরও সমৃদ্ধ করে ওদের মতো শিল্পীরা। এবং আমাদের যে নাটকের যে জনপ্রিয়তা, সেটা লাভলু ভাই ডিরেকশনে বিশেষ করে, এবং ওদের অভিনয়ের জন্যেই প্লাস করেছে, এটা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। হয়তো অন্য কোনো অভিনেতা অভিনেত্রী করলে ওই লেভেলে হয়তো পৌঁছবে, ওরা অনেক কিছু যোগ করে একটা চরিত্রে, সেই কারণে এত ভালো লাগে দর্শকের, এত হয়তো হৃদয়ে স্পর্শ করে একদম। এবং এই জন্যই এত বছর পরও গহর আপা এখনো আমাদের এত বেশি প্রিয়। আমি একটু আপা আপনার কাছে জানতে চাইবো, এই যে প্রথম নাটক এবং তুমুল জনপ্রিয়, সবাই বলছে গহর আপা, তারপরে আবার অটোগ্রাফ নিচ্ছে, তখন আসলে সেই সময়টাই কিরকম লেগেছিল? ভীষণ প্রেরণামূলক সময় ছিল, এবং আমি কল্পনাই করতে পারি না। আমরা তো দীর্ঘদিন মঞ্চের কাজ করা, এবং মঞ্চ থেকেই লাভলু ভাই যে আমাকে সিলেক্ট করেছিল, আমার একটা জয়জয়ন্তী নামে একটা মঞ্চ নাটক দেখি, সে বলেছিল যে এরকম একটা তুখোর ক্যারেক্টারে ওকে আমি স্ক্রিনে নিতে চাই। এবং আমার যখন ঘরকুটুম নাটকের শুটিং হয়, আমি কিন্তু ক্লোজ শট দিতে যেয়ে কাঁদতাম, আমার শুধু শাইনেস কাজ করতো। আমার মনে হয় যে লাভলু ভাই এত বড় একজন শিক্ষক, অথবা XYZ ডিরেক্টর যারা, তারা এত বড় একজন শিক্ষক, উনি মনিটরে বসা, আমি এখানে কি করছি সেটা হবে না, নিশ্চয়ই হবে না, এরকম। কিন্তু যাই হোক, ওটার যখন প্রথম লট শুটিং হয়ে প্রচার হয়ে গেল, আমি একদিন বাসায় থেকে বের হয়ে ইস্টার্ন প্লাজায় যাচ্ছিলাম, আমার মনে আছে, লোকজন ধরে দেখি আমাকে গহর আপা, তখন আমি ভুলেও গেছি যে ওই আমার ক্যারেক্টারটার নাম গহর। আচ্ছা। এবং ঘিরে ধরলো, তখন তো আর ছবি ছিল না, সেলফির যুগ ছিল না, সময় ছিল না, অটোগ্রাফ নিল। আমি তো হতবাক রীতিমতো। বাসায় এসে বললাম, লাভলু ভাইকে ফোন করে বললাম, তখন আমার একটা ওই জিনিসটা, ওই ভয়টা কেটে গেল। তখন আমার মনে হলো ওই যে ও যে বললো যে আমি যোগ করতে পারি কিছু, তখন আমি আসলে ক্যারেক্টারের গভীরে যেতে পারলাম ওই আত্মবিশ্বাস থেকেই, যে মানুষ আমাকে পছন্দ করেছে, বলছে যে এটা আমার হচ্ছে। আমার তখন আমার মেকআপ, গেট আপ, এগুলোর দিকে আমার খালি মনে হয়েছে যে এই গহর কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, যেটা তাদের আরও কাছে যেতে পারে, এইটা নিয়েই কাজ করেছি। বাহ, চমৎকার। দাদার কাছে একটু আসি। দুজনকে আমরা একসাথে স্ক্রিনে দেখেছি, এবং গতকালও ইউটিউবে স্ক্রল করতে করতে একটা ক্লিপ আসলো যে হারকিপ্টে নাটকের স্যান্ডেল পরা নিয়ে একটি দৃশ্য ছিল সেখানে। তখন আসলে অফ স্ক্রিনের জুটির অন্যরকম একটা সিঙ্ক থাকে, স্ক্রিনের অন্যরকম, তো আসলে দুই জায়গার পার্থক্যটা কিরকম থাকে? এটা খুব অদ্ভুত একটা সিঙ্কোনাইজ আমাদের। আমি ওর সাথে যে কাজগুলো, সিরিয়ালে ও আসলে হারকিপ্টেতি করেছে এবং অনেক পরে ঢুকেছে ও। আচ্ছা। আমি অনেক আগে থেকেই, কিন্তু আমাদের যেটা হয় সেটা, বৃন্দাবন আমি এক নাটকে কাজ করছি, আমাদের কোনোদিনই মনে হয় একসাথে রিহার্সালটাও করা হয়নি, তাই না? একদম সরাসরি দেখা যায় স্পটে যে বসে কাজ করা। তার মানে ইম্পালসের জায়গায় আসলে ও কি করবে, আমি কি করবে, এটা কিন্তু আসলে আমরা জানি না। যেমন চঞ্চলের সাথে আমার লম্বা কাজ করার ইয়েতে, যে চঞ্চলের খুব অভ্যাস এটা ডেকে নিয়ে রিহার্সাল করে ও, সেটা যেই হোক, আমি হই, আমার ছেলেরা এখন কাজ করে, বৃন্দাবন, প্রাণ, আকম হাসান, সবাইকে ডেকে ডেকে নিয়ে, যে মৌসুমী হামিদ,
ওদেরকে ডেকে নিয়ে রিহার্সাল করে, একটু রিহার্সাল করি। এটাও আমার এই অভ্যাসও নাই, বৃন্দাবনেরও এই অভ্যাস নাই। দেখা গেল ওরা হয়তো লাবলু ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছিল অথবা অন্য কোয়ার্টিস্টের সাথে আড্ডা দিচ্ছিল, অন দ্য স্পটে ডেকে বললো, নিশ্চয়ই স্ক্রিপ্ট সে পড়ে ফেলে, আমিও পড়ে ফেলি। কিন্তু আমার এখন মনে হয় যে ওগুলো যখন দেখি, এখন ছোট ছোট ক্লিপ হিসেবে, রিল হিসেবে অনেক ভাইরাল, আমার তখন মনে হয় যে কীভাবে করেছে এগুলো, অথবা ওই বা কীভাবে করেছে। কারণ আমাদের দুজনের সম্পর্কটা তো আলাদা, কিন্তু ওখানে তো আসলে খুবই আলাদা। রিলসের কথায় আসছিলাম, এই যে আগের কাজগুলো তখন যেরকম জনপ্রিয়, এখনো মানুষজন ইউটিউবের কল্যাণে দেখছে, আমরা দেখছি। যখন নিজের করা কাজগুলো নিজের ফেসবুক স্ক্রলিংয়েই আসছে, রিলসগুলো নিজেরা দেখছেন, বা ফ্যামিলিতে যখন সবাই মিলে আড্ডা দিচ্ছেন, তখন এগুলো নিয়ে কথা হচ্ছে, কেমন লাগে আসলে? ভালো লাগে, ভীষণ ভালো লাগে। সময়টা আসে, কাজটা আসে, কাজগুলো কিভাবে করেছি, এখনকার কাজের সাথে তো সেই কাজগুলোর মিল নেই, একদম একেবারে মিল নাই। আয়োজনের মিল নাই, সময় দেওয়ার মিল নাই, কোনো কিছুরই মিল নেই। অথচ মানুষ বলে না যে স্ক্রিপ্ট, আমি তো আমার যেটা হিসাব, আমি যেহেতু পড়ি, আমার কিন্তু এমন না যে আমার যে চরিত্রটি আমি শুধু বৃন্দাবনের স্ক্রিপ্টের সেটুকুই পড়ি, তা না। আমি আমার কোয়ার্টিস্টের সংলাপ সহ আমার মুখস্থ থাকে এবং ফুল স্ক্রিপ্ট আমি পড়ি। তাতে আমার মনে হয় যে বৃন্দাবনের লেখা আরও বেশি ক্ষুরোধার হয়েছে আগের তুলনায়, অনেক বেশি ক্ষুরোধার, অনেক বেশি ক্ষুরোধার। মানে সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক যে পরিবর্তন, সংযোজন, এগুলা অনেক সতর্কতার সাথে অনেক ক্ষুরোধারভাবে সেগুলো করা, কিন্তু সেই নাটকগুলো আগের মতো কিন্তু ওইভাবে মেকিংও হয় না। আচ্ছা, হচ্ছে না কেন? এই জায়গাটা একটু জানতে চাইবো দাদার কাছে। হচ্ছে না নানান কারণে, সবাই ব্যস্ত। আমরা আগের যে টিম নিয়ে কাজ করতাম, সেই টিম নিয়ে কাজ করার মতো অবস্থা নেই। যে দুইটা কারণে, একটা অনেকে বলে বাজেট, আমি শুধু বাজেট মনে করি না, বাজেট তো অবশ্যই একটা সমস্যা। সমস্যা হচ্ছে যে আমরা সবাইকে আর একসাথে পাবো না। মানে আমরা দেখেন, আপনি ঘর কুটুম যদি বলি, সেখানে কারা ছিল? এটিএম শামসুজ্জামান, মানে পুরুষ অভিনেতাদের মধ্যে এটিএম শামসুজ্জামান, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আকম হাসান, তো এই সালাউদ্দিন লাবলু নিজে, তো তারপরে মেয়েদের মধ্যে যারা আছে, এদেরকে আমরা তো একসাথে করতে পারবো না। আমি সবার টাকা দিলাম, যে সবার রেমুনারেশন দেব আমি, আর এখন যা তারপরেও পারবো না। এইটা একটা কারণ। আর সময় পরিবর্তন হয়েছে, আমি সেই লোকেশনও পাবো না। মানে এক ধরনের শহর হয়ে গেছে সব জায়গায়, সব মিলেই আসলে অন্যভাবেই আমাদের সমাজের মানুষের টেস্ট পরিবর্তন হয়ে গেছে। আমি যদি ওটা বানাইও, তারপরে এখনকার যারা দর্শক, তারা হয়তো ওইটাকে আর এনজয় করবে না। তবুও আমরা প্রত্যাশা রাখি বাংলা নাটক আগের মতো, আগের জায়গাতে ফিরে আসুক, এবং আপনাদের মাধ্যমে নতুন নতুন কাজ আমরা দেখি, ভালো ভালো সব কাজ হোক আমাদের নাটকের ইন্ডাস্ট্রিতে। এবং সব শেষে আবারও বৃন্দাবনদাকে শুভ জন্মদিন, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, এবং আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। এবং আজ যেহেতু জন্মদিন দাদার জন্মদিন মানেই আমাদের চ্যানেল আইয়ের পরিবারের পক্ষ থেকে দাদার জন্য ভালোবাসা তো অবশ্যই থাকবে, এবং সেই ভালোবাসা আমরা প্রকাশ করছি একটি কেক কাটার মাধ্যমে। শুভ জন্মদিন দাদা। সবশেষে বলতে চাই, ভালো থাকুক আমাদের ভালোবাসার মানুষগুলো, খুশিতে আনন্দে কাটুক তাদের পুরোটা জীবন, সেই প্রত্যাশা নিয়েই বিদায় নিচ্ছি।